প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল আমরা সেটার সমাধান করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। খেয়াল করো, আমি বোর্ডে প্রশ্নটি লিখে রেখেছি। প্রশ্নটি ছিল এরকম: একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পাঠ 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের 19 ঘরের সমান দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। আচ্ছা, গ নম্বরে বলেছে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। ঘতে বলেছে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপটি যথেষ্ট হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। দেখো, এই ধরনের অঙ্ক আমরা করেছি, এই প্রথম অধ্যায়ের অঙ্ক আমরা করেছিলাম যে মাত্র 2টা অঙ্ক থেকে সবগুলো অঙ্কের সমাধান করা যায় কিভাবে তোমাদেরকে দেখাইছিলাম। তোমরা সেই ভিডিওটাকে দেখে নিতে পারো। যে ওই যে ভার্নিয়ার সমপাতনের যে সংখ্যা আমরা বলে দিয়েছিলাম, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের যে 2টা পদ্ধতি আছে, 2টা আমরা বলেছিলাম। তো ওই ভিডিওটা তোমরা একটু দেখে আসতে পারো, এই যে আই বাটনে ক্লিক করে একটু দেখে আসতে পারো। আচ্ছা, চলো আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেলি। তো গতে কি কি আছে আমরা একটু প্রথমে লিখে ফেলবো। এখানে কি কি দেওয়া আছে আমি একটু সংক্ষেপে লিখতেছি, বাংলা কথাগুলো কম লিখতেছি। এখানে কি দেওয়া আছে যে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। তার মানে কি দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে 6.48 সেন্টিমিটার। এটা হচ্ছে এল কি, এল হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য, মনে আছে তোমাদের? এল হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য। যে প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেল পার্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। তাহলে প্রধান স্কেল পার্ট আছে কি এম। এটা পাইছো তুমি কত? 6.4 সেন্টিমিটার। এককগুলোর দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের 19 ঘরের সমান। আচ্ছা, এরকম যদি দুইটারই ঘর সংখ্যা দেওয়া থাকে তখন আমরা ভিসি নির্ণয়ের কোন সূত্র দেখাইছিলাম মনে আছে তোমাদের? কি সূত্র মনে আছে? আচ্ছা দেখো, তাহলে ভিসি এখানে S1 দিয়ে আছে কত? S1 দিয়ে আছে হচ্ছে 19, S2 দেওয়া আছে 20। এই ধরনের ক্ষেত্রে ভিসি নির্ণয়ের সূত্র হচ্ছে ভিসি সমান সমান 1 মাইনাস S1 ভাগ হচ্ছে S2। তোমরা বাংলা কথাগুলো পাশে একটু লিখে নিবা। আচ্ছা, তাহলে 1 মাইনাস S1 কত? S1 হচ্ছে 19 আর S2 হচ্ছে 20। S1 হচ্ছে মূল স্কেল পার্ট আর S2 হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট। কথাগুলো তুমি খাতায় নোট করবা। আর আমি বলেছি যে ওই যে আগের ভিডিওটা একটু দেখে আসবে আই বাটনে ক্লিক করে। আচ্ছা, তো এইখানে ক্যালকুলেশন করলে আসা হচ্ছে তোমার 0.05 মিলিমিটার। এখান থেকে তুমি কি করো, যদি এটারে সেন্টিমিটারে নাও, কারণ আমাদের বাকি এককগুলো কোথায় আছে? মিটারে আছে, সেন্টিমিটারে আছে। তো আমরা এটাকেও কিসে নেব? সেন্টিমিটারে নেব। তাহলে আসে কত? 0.005 সেন্টিমিটার। বড় একক থেকে ছোট এককে যাইতে গেলে কি হয়? গুণ করতে হয়। আর ছোট একক থেকে বড় এককে যাইতে গেলে ভাগ করতে হয়। 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, সো 10 দিয়ে আমরা ভাগ করেছি। এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। তোমাদের ম্যাথ করানোর সময় এগুলো তোমাদেরকে দেখাইছি। আচ্ছা, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে ভি, ভার্নিয়ার সমপতন ভি সমান সমান হোয়াট। আচ্ছা, আমরা তাহলে যদি সূত্রটা পাতাই, পরিমাপকৃত দৈর্ঘ্য আমরা একটু লিখলাম না যে এল সমান সমান এম প্লাস ভি গুণ ভিসি। এটা তোমরাও জানো, আমরা এর অঙ্ক করেছি আগে। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে ভি, ভার্নিয়ার সমপতন কোনটা, এই ভি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ভি নির্ণয় করতে হলে একটু ভালো করে খেয়াল করবো, আমাদের লাগবে হচ্ছে ভি, ভিকে ওই পাশে রাখলাম। ধরো সবগুলোকে এই পাশে আনতেছি, তাহলে এল এই পাশে ছিল প্লাস, প্লাস এম ছিল প্লাস, এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। এইটা একটু ভালো করে খেয়াল করবা। এরপরে ভিসি দেখো এর সাথে গুণ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল হচ্ছে কাজ। তাহলে এবার মান বসাও। এটা ছিল 6.48 আর এটা ছিল হচ্ছে কত? এম ছিল কত জানো? 6.4। আচ্ছা, ভিসি ছিল হচ্ছে 0.005। তাহলে 0.005 তুমি যদি ক্যালকুলেশন করে ফেলো তাহলে আসা হচ্ছে 16। তাহলে ভার্নিয়ার সমপতন আমরা কত পাইছি? 16। এই ছিল গ নাম্বার উত্তর। একদম সহজ এবং চমৎকার একটা অঙ্ক, তোমার রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। দেখো, তো এই টাইপের অঙ্কগুলো তুমি প্র্যাকটিস যদি করো, আশা করি এই বছরেও অর্থাৎ এই 2025 সালেও এই ধরনের একটা অঙ্ক যশোর বোর্ডে আসার সম্ভাবনা আছে বা বিভিন্ন বোর্ডে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে ঘ দাগে ছিল কি?
এরপরে ঘ দাগে ছিল ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপটি যথেষ্ট হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। মনে রাখবা এই আয়তন পরিমাপটি যথেষ্ট হবে কিনা এইটার জন্য আমাদেরকে শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। কি বের করতে হবে? শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি বের করার পর দেখবো সেটা কত পার্সেন্ট। যদি শতকরা আপেক্ষিক ত্রুটি 10% বা তার কম হয়, 10% বা তার কম হয়, তাহলে আমরা বলবো যে ত্রুটি পরিমাপে কি হয়েছিল, এই দৈর্ঘ্য পরিমাপটি যথেষ্ট ছিল। ত্রুটির পরিমাণ 10%-এর কম মানে কি 90% অ্যাকুরেট হচ্ছে। যদি পরিমাপ 90% অ্যাকুরেট হয় তাহলে আমরা বলবো এটা সঠিক। তার মানে ত্রুটি 10%-এর বা তার কম আসলে আমরা বলবো পরিমাপটি সঠিক হবে। তাহলে আমাদেরকে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তো আপেক্ষিক ত্রুটি তোমরা আগেও বের করা শিখেছো, সে ভিডিওটা দেখতে পারো। চলো আমরা আপেক্ষিক ত্রুটি আগে বের করে ফেলি। আপেক্ষিক ত্রুটির আমি তোমাদেরকে 6টা ধাপ শেখাইছিলাম। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে প্রদত্ত ত্রুটি, তোমার মনে থাকা উচিত প্রদত্ত ত্রুটি। এরপরের ধাপ কি? এরপরের ধাপ ছিল হচ্ছে কি আয়তন বা ক্ষেত্রফল, যেটা পরিমাপ করতে বলে সেটা পরিমাপ করবা। এরপরে হচ্ছে কি সর্বোচ্চ ত্রুটি, সর্বনিম্ন ত্রুটি। এরপরে যে বিয়োগ দিয়ে 6টা ধাপ দেখিয়েছিলাম ওই ধাপগুলো দ্রুত নোট বের করে দেখে নাও। তোমরা হচ্ছে না হলে যদি যারা সেই ভিডিওটা দেখোনি আগের ভিডিওটা, তোমরা একটু আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো, অথবা আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে দেখে নাও দ্রুত। এই ভিডিওটার আগেও তোমার ওই ভিডিওটা দেখা উচিত। আচ্ছা, তাহলে দেখো এখানে কি কি দেওয়া ছিল। ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপটি যথেষ্ট হবে কিনা, তাহলে আগে ত্রুটি খোঁজ করে বার করো। ত্রুটি দেওয়া আছে, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 4% বিদ্যমান, 4%। তাহলে আমাদের ত্রুটি বের করে নিতে হবে। ত্রুটির ধাপ কয়টা মনে আছে? একটা হচ্ছে সরাসরি ত্রুটি, একটা হচ্ছে পার্সেন্টেজ, আর একটা হচ্ছে কি বলেছিল যে ক্ষুদ্রতম এক ঘরের অর্ধেক। এই জিনিসগুলো তুমি ভালো করে আগের ভিডিওটা দেখে আসো, তাহলে তোমার জন্য এই ভিডিওটা দেখা সহজ হবে। আচ্ছা, তাহলে তাহলে প্রথমে আমরা ত্রুটি হিসাব করি। ত্রুটি কত পার্সেন্ট? দৈর্ঘ্য তুমি পরিমাপ করে পাইছো কত? 6.48, তার 4%। 6.48 এর 4% মানে 6.48 এর 4/100%, 0.2592 সেন্টিমিটার। এবার হচ্ছে আমাদেরকে ঘনকের আয়তন বাইর করে নিতে হবে। ঘনকের আয়তন, তাহলে ঘনকের তোমার পরিমাপকৃত দৈর্ঘ্য ছিল 6.48 সেন্টিমিটার। তাহলে এটার ঘন করো, এটার ঘন করলে আসা হচ্ছে তোমার 272.1 ঘন সেন্টিমিটার। এবার আমাদের কাজ হলো ঘনকের সর্বোচ্চ আয়তন বের করা এবং সর্বনিম্ন আয়তন বের করা। সর্বোচ্চ আয়তনের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের সাথে ত্রুটি যোগ দিয়ে আয়তন বের করব, আর সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের সাথে ত্রুটি বিয়োগ দিয়ে আয়তন বের করব। একই কথা। তাহলে ঘনকের সর্বোচ্চ আয়তন কি করব? 6.48 যোগ হচ্ছে 0.2592, এটার হচ্ছে কি করব? ঘন করে ফেলবো। তাহলে আসে কত? 306 পয়েন্ট কত করেছিলাম যেন? 306.07 আসে। আমি এটা এই ক্যালকুলেশনগুলো এখানে লিখে রাখিছি। আচ্ছা, এবার কাজ কি? এবার হচ্ছে সর্বনিম্ন আয়তন বের করবো। সর্বনিম্ন আয়তন কি করবো? এটা থেকে বিয়োগ হবে, এটা যোগ করেছি, এটা বিয়োগ করব। দেখো আমাদের 3টা স্টেপ ডান, 3টা না 4টা স্টেপ আমাদের অলরেডি ডান। একটা হচ্ছে কি ত্রুটি নির্ণয় করে ফেলবো, দ্বিতীয়টা হচ্ছে কি করব? যে ঘনক থাকুক আর যে পদার্থ থাকুক তার আয়তন বা ক্ষেত্রফল যেটা দরকার বের করে নেব। এরপর সর্বোচ্চ ওইটা মানে আয়তন অথবা ক্ষেত্রফল, সর্বনিম্ন আয়তন অথবা ক্ষেত্রফল যেটা তোমার প্রশ্নে চাইছে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো এই সর্বোচ্চ আয়তনের ক্ষেত্রে ত্রুটি আর সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে ত্রুটি আমরা বের করে দেখব। তাহলে সর্বোচ্চ আয়তনের ক্ষেত্রে ত্রুটি, ত্রুটি কত? আচ্ছা কি করব? তাহলে এইটা থেকে বাদ দেব তোমার মোট আয়তন, এই সর্বোচ্চ আয়তন থেকে আয়তন বাদ দেব। তাহলে সর্বোচ্চ আয়তন হচ্ছে 306.07, 306.07 বিয়োগ হচ্ছে 272.1 ঘন সেন্টিমিটার।
বিয়োগ করলে আসে 33.97, 33.97 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এবার হচ্ছে কি সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে ত্রুটি। সর্বোচ্চ আয়তন লিখেছিলাম, এবার হচ্ছে সর্বনিম্ন। এইটা থেকে এটা বাদ দেবো, তাহলে 272.1 বিয়োগ হচ্ছে 240.73, 31.37। আমি এটা এখানে লিখে রাখছি, খেয়াল করো। এরপরের কাজ কি আমাদের, এখান থেকে আমাদেরকে বড় মানটি নিতে হবে। এখান থেকে আমরা বড় মানটি নেব। তাহলে দেখো বড় হয়েছে কোনটা, এই মানটা হচ্ছে বড় মান। তাহলে আমরা বড় মানটি নিয়ে পাই, লাগবো বড় মানটা এখানে আমি করে দিই, পাই শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটির সূত্র কি মনে আছে? কোনটা বা কোনটা? এই সর্বোচ্চ ত্রুটি তুমি যেটা নিছো, কত নিছো? 33.97 ঘন সেন্টিমিটার। এইটা ভাগ কোনটা? এই তুমি যে পরিমাপকৃত আয়তন পাইছো সেইটা গুণ হচ্ছে 100, মনে আছে? আমি আর এটা লিখলাম না। তাহলে 33.97 ভাগ পরিমাপকৃত আয়তন 272.1 গুণ হচ্ছে কত? 100 হচ্ছে তোমার 12.48%। 12.48%। দেখো, আমরা বলেছিলাম কোনো ঘনকের ত্রুটি বা যে যাই তুমি পরিমাপ করো না কেন সেটার ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি যদি 10% ক্রস করে যায়, 10%-এর যদি বেশি হয়ে যায়, তখন আমরা বলবো যে এই ত্রুটি বা এই যে পরিমাপ এইটা গ্রহণযোগ্য না। কারণ আয়তন পরিমাপের নির্ভরযোগ্যতা তাহলে কত পার্সেন্ট, এটা আমরা একটু লিখে ফেলবো যে পরিমাপের নির্ভরযোগ্যতা, আয়তন পরিমাপের নির্ভরযোগ্যতা কত পার্সেন্ট? তুমি বিয়োগ করে দাও 100% থেকে 12.48, তাহলে আসতেছে হচ্ছে কত? 8 আর 2 10, 6 আর 4 10, তাহলে 87.62%। দেখো এইটা 90%-এর বেশি হতে হবে। তুমি যাই আয়তন পরিমাপ করো, দৈর্ঘ্য ক্ষেত্রফল পরিমাপ করো, যেটা পরিমাপ করো না কেন, শতকরা আপেক্ষিক ত্রুটি বা সর্বোচ্চ যে নির্ভরযোগ্যতা, আয়তন পরিমাপের নির্ভরযোগ্যতা বা ক্ষেত্রফল পরিমাপের নির্ভরযোগ্যতা, এইটা তোমার অবশ্যই 90%-এর বেশি হতে হবে। তার মানে তোমার ত্রুটি 10%-এর কম হতে হবে। যদি তা না হয় তাহলে আমরা বলবো যে এই পরিমাপটি গ্রহণযোগ্য নয়। আর বাস্তবেও আসলে তোমার কি হয়েছে, এই ঘনকের এক পাশে তো আর আয়তন কেউ পরিমাপ করতে যায় না, কারণ এই কারণে এইটার তোমার কি নির্ভরযোগ্যতা বের করাই যায় না। কিন্তু তোমার প্রশ্নে একটা ত্রুটিযুক্ত প্রশ্ন এখানে দিয়ে দিয়েছেন ওনারা, তো আমরা এই আপেক্ষিক ত্রুটি পর্যন্ত বের করেছি বা নির্ভরযোগ্যতা বের করেছি, এটা সঠিক, এইটা আমরা বের করেছি। তো আমরা লিখবো যে অতএব ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপটি যথেষ্ট হবে না। এটা তোমরা একটু লিখে দেবো, আমার এখানে জায়গা শেষ। কি লিখবা? ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপটি যথেষ্ট হবে না, ব্যাস।